অফার কি এখনো পান? হ্যাঁ, সেটা পাই। সুগার মাম্মি কেউ বানাতে চেয়েছে আপনাকে? না, জানি সাবরিনা টাকা নাই। জেলখানায় বিক্রি প্র্যাকটিস হয়, ইজ ইট ট্রু? ইটস নট ট্রু বিকজ ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। টিবি হারুন নাকি আপনাকে কল দিয়ে ডেকেছিলেন? ডেকেছিলেন, হ্যাঁ। গিয়েছিলেন তো? না, আমি সেফ ফিল করিনি। ডাক্তার মুনিয়া বলেছিলেন যে ডাক্তার কোন ডাক্তার? ভুয়া ডাক্তার। ভুয়া ডাক্তার বলে কোনো শব্দই তো হতে পারে না। শাকিব খান হ্যান্ডসাম, সুপার, অসম। লায়লা আমি আসলে এই খেলাগুলো পারি না ভালো মতো। বুবলি বিউটিফুল। উপবিশ্বাস অভিনয় মন দেওয়া উচিত। পরিমণি খুবই সুন্দর। এমনি রনি একজন বলেছেন আপনাকে দেখতে পাঙ্গাস মাছের মতো লাগে। পাঙ্গাস মাছের মতো লাগে, এত চকচকে। আপনার একজন ভক্ত সেফুদার সাথে আপনাকে বিয়ে দিতে চায় এবং আরেকজন ভক্ত খন্দকার মোস্তাকের সাথে আপনাকে বিয়ে দিতে চায়। কিন্তু আমার বিয়ে যে হয়ে গেছে। সাবরিনার একটা তিল আছে, সেটা মাঝে মাঝে এখানে হয়, মাঝে মাঝে এখানে হয়। করে দিচ্ছেন আপনি গলা দিয়ে দেখেন। গোপন সূত্রে খবর পেয়েছে আপনি জিম করে মেদ কমিয়েছেন। না না, একদম ভুল। আপনি এখন কি আপনার ডাক্তারি চেম্বারে বসছেন? হ্যাঁ। রোগী তো দেখছেন। এমন একটা ঘটনা ঘটেছে যে আপনার লাইসেন্স নাকি বাতিল করে দিয়েছে, ডাক্তারি লাইসেন্স, আপনি চিকিৎসা নিতে পারবেন না, করতে পারবেন না। আই এম সো সরি। তো এটা কি সত্যি? এটার উত্তরটা আপনাকে বিএমডিসি দিবে। আমি আপনার থেকে জানতে চাচ্ছি। আমি তো আসলে বিএমডিসি তে, এটা তো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না আসলে। না, আচ্ছা, এটা হচ্ছে অন্য জিনিস আর সরকারি চাকরি হচ্ছে অন্য জিনিস। আচ্ছা, হ্যাঁ, একটা ফৌজদারি মামলা যদি কেউ খায়, মানে মামলা তাকে দেওয়া হয়, তাহলে সেটা সে ডক্টর থাকুক, অ্যাডমিনে থাকুক, অথবা সে পুলিশ ক্যাডার হোক, তাকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আচ্ছা, ঠিক আছে, সেটা হচ্ছে এটা 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 অনেকেই বোঝে না বা মনে করে যে হয়তো চিকিৎসকের লাইসেন্স। এখন কোনো একটা মামলা যদি হয়, ধরেন যে একজন ইঞ্জিনিয়ার যদি একটা প্রতারণা মামলায় তার নামে হয়, তাহলে কি সে তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাবে? তার মানে আপনার কখনোই লাইসেন্স বাতিল হয়নি এবং আপনি একজন চিকিৎসক হিসেবে এখন পর্যন্ত আপনি দেখছেন রোগী, তাই তো? আপনার নারী রোগী বেশি নাকি পুরুষ রোগী বেশি? আসলে আমি তো কার্ডিয়াক পেশেন্টস গুলোই দেখি, তো এটা ডিপেন্ড করবে যে তার কার্ডিয়াক প্রবলেম কতটুকু আছে, আদৌ আছে কিনা, এবং থাকলে কতটুকু আছে। না, আমি আসলে জিজ্ঞেস করছি একটু মজার ছলেই। আপনি বলছিলেন যে আপনি যখন সার্জারি করেন বা রোগীকে দেখেন, আপনি খুব নিঃসন্দেহে খুব ভালো ব্যবহার করেন বাংলাদেশেই ডাক্তারির প্রেক্ষাপটে। আমি এটা বুঝতেই পারছি আপনার সাথে কথা বলে। তবে যখন হাত ধরে রাখেন, তো আপনি তো অনেক আবেদনময়ী হিসেবে আপনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি। তো কোনো নারী কি চাইবে যে ডাক্তার সাবরিনার কাছে আমার জামাইকে নিয়ে যাবো, যে আমার জামাই হার্টের রোগ, ডাক্তার সাবরিনার কাছে নিয়ে যাবো, ভয় পাবে না ওরে বাবা এই আবেদনময়ী এত সুন্দরী নারীর কাছে নিয়ে যাবো? ইস্যু ইজ এ ডিজিজ, তখন কেউই কখনো এটা ভাবে না। এবং একজন ডক্টর কিন্তু যখন একটা পেশেন্টের গায়ে হাত দেয়, ওই হাতটা কিন্তু অন্য হাত, তার আবেদন অন্য জায়গায়, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে তার চেম্বারে, তার ওটিতে তার হাতটা হচ্ছে অন্য হাত। তার হাতে তখন আল্লাহর হাত ভর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি। সাবরিনা আপু, কতগুলো বিষয় ক্লিয়ার করলাম, আমরা অনেক বিষয় ক্লিয়ার হতে চাই। সাবরিনা আপুকে আমরা অনেক ভাবে জানতে চাই যে আপনি হচ্ছে যে সময় আপনার এই বিষয়গুলো নিয়ে, ইস্যুগুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, তখন আপনার একটা কথা উঠে এসেছিল যে আপনার দুটো এনআইডি কার্ড, এবং দুটো এনআইডি কার্ডে দুজন হাজবেন্ডের নাম, এবং আপনার একটা এনআইডি কার্ডে এমনও দেখা গেছে যে জাতীয় পরিচয়পত্র, এমনও দেখা গেছে যে আপনি 8 বছর বয়সে এসএসসি দিয়েছেন এবং 17, আপনার জন্ম তারিখ যদি বিবেচনা করা হয়, 8 বছর বয়সে আপনি এসএসসি দিয়েছেন, 17 বছর বয়সে আপনি এমবিবিএস পাস করেছেন। মানে এটা কি আসলে সত্যি, বা এটা কি আসলে? এই মামলাটা এখন চলমান আছে এখন পর্যন্ত। হ্যাঁ, এই জন্য এই বিষয়ে আমি কিছুই বলবো না, তবে একটা কথা বলতে চাই, শুধু একটা কথা বলবো। একটা মানুষের দুইটা এনআইডি কার্ড হয় কিভাবে? তো এটাই আমিও জানতে চাচ্ছি যে একটা মানুষের দুইটা এনআইডি কার্ড কিভাবে সে বানাবে, মানে নিজে নিজে বানায় ফেলে নাকি? সবাই কিন্তু এটা জানতে চায়, এটা স্পষ্ট। তো আমি এটাই, যেহেতু মামলাটা চলমান, এই জন্য আমি একটা কথাই বলবো যে একটা মানুষ কি নিজে নিজেই দুটো এনআইডি কার্ড বানায় ফেলে? আর ধরেন আজকে আমি আপনাকে প্রশ্ন করছি, সমৃদ্ধি, আপনার দুটো এনআইডি কার্ড আছে, আপনি কেন বানাবেন দুটো এনআইডি কার্ড? আপনার একটা এনআইডি কার্ড আছে, এটার একটা রিজনও কিন্তু তুলে ধরেছে বিভিন্ন মিডিয়াতে, যে আপনি আপনার চাকরির বয়সটা যেন 7 বছর। আপনি তো আপনি একজন কি বলে যে আপনি বিসিএস দিয়েছেন, বিসিএস হয়ে কিন্তু আবার বিসিএস ডাক্তার আপনি একজন। তো যেখানে আমি বলছি যে আপনার চাকরির বয়সটা আর একটু বাড়ানোর জন্য, কমানোর জন্য, আপনি 7 বছর এক্সট্রা আপনি কাজ করার জন্যই আপনি নিজের বয়সটা কমিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে এটা
কেউই বিশ্বাস করবে না আপনার দর্শকরা যে সাবরিনা সরকারি চাকরি করার জন্য একটা এনআইডি কার্ড বানাবে। কেন বিশ্বাস করবে না? আরেকটা কথা হচ্ছে মানে সাবরিনার কি সরকারি চাকরির উপর লোভ নাই? এতটা নাই। তাহলে বিসিএস দিল কেন? আমি বিসিএস দিয়েছি কারণ আমার মানে তখন আমাদের একটা ট্রেন্ড ছিল বিসিএস দেয়া। আচ্ছা আচ্ছা, ওই প্রসঙ্গে পরে সময় ট্রেন্ডে গা ভাসিয়ে দেয়। আমার বাবাও তো একজন ক্যাডার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কি জানি বলছিলাম, তো যখন আমরা চাকরিতে জয়েন করি, ধরেন আপনি যদি যখন কোনো চাকরিতে জয়েন করবেন তখন তো আপনার সব কাগজপত্র জমা দিবেন, পরে আবার ওটা চেঞ্জ করা যায় নাকি কখনো? এটা সম্ভব? আপনি বলেন, আপনি তো অনেক স্মার্ট। এমনও তো হতে পারে আপনার যে বয়সটা ছিল তারপরে চাকরিতে জয়েন করার আগে আরেকটা এনআইডি কার্ড বানিয়ে তারপরে আপনি কাগজপত্র জমা দিলেন, যেন চাকরিতে একটু বেশি সময় ধরে থাকতে পারেন। আমি চাকরিতে জয়েন করেছি তখন আমি আমার সমস্ত, আপনি বিসিএস যে একটা সরকারি চাকরি, এটা কিন্তু খুব ইজি না, এটা তো আপনি জানেন। এবং যথেষ্ট পদ্ধতি নিয়ে তো জন্যই কিন্তু আমরা এখন সরকারি চাকরির প্রতি মোহটাই চলে গেছে যে আমার আর চাকরি ফেরত পাওয়ার দরকার নেই। মানে এত প্রাণ ঝরেছে আর এত মানুষ আত্মত্যাগ করেছে যে অত অঙ্গহানি আমি তো রেগুলার দেখি, কারণ ওদের কাজ করছেন আপনি। আমি এই বিষয়ে আসবো, তবে ওই বিষয়টা স্পষ্ট। তো এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে তখন পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু হয়, সমস্ত কাগজ জমা দিতে হয়, তার 10 বছর পরে গিয়ে একটা এনআইডি কার্ড বানায় মানে চাকরি বাড়ানো, এটা একটু উইয়ার্ড না? তার মানে এটাও মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, দেখা যায় বলছেন। আচ্ছা, এটাও প্রমাণ হতে যাচ্ছে, তাই তো? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন এইটাতে একটা বুঝাই যাচ্ছে যে এটা সম্ভব না, কারণ তখন আমার সমস্ত রিয়েল কাগজপত্র জমা দিতে হয়। এটা আমি কেন, সকল বিসিএস ক্যাডাররাই জানেন যে পরবর্তীতে তাহলে তো প্রত্যেকে একটা করে বানায়, প্রত্যেকেই চাকরি বাড়তে থাকতো। আপনি কততম বিসিএস এর? কেউ বলে 21তম, কেউ বলে 37তম, কি 27তম না 21তম, 31তম এরকম বলে। আপনি হচ্ছে যে মানে একটা ইনভেস্টিগেটিভ কোয়েশ্চেন করেন আর বলেন এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম না, এটা হইলো? যাই হোক, আমার হচ্ছে যে আমার একটা স্থির বিশ্বাস ছিল যে আমি আমার জব ফেরত পাবো ইনশাল্লাহ, কারণ আমি কোনো অপরাধ না করে জেল খেটে এসেছি এবং ইনশাল্লাহ এটা প্রমাণ হবে। কিন্তু এখন এই যে কোর্টের আন্দোলন এবং পরবর্তী যেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হলো, এরপরে না আমার আর ওই জব ফেরত পাওয়ার কোনো ইচ্ছা আর অবশিষ্ট নেই। আপনি বলছিলেন যে আপনি কততম বিসিএস এর পাস করেছিলেন? 27তম। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে প্রোগ্রামটিতে আছি এটার নাম হচ্ছে মিরর রুম। আপনি আয়নায় কখনো নিজের চেহারা দেখেছেন? কতবার দেখা হয় দিনে? এটা তো গুনি নাই। এই যে আপনার প্রোগ্রামে আসবো তখন দেখলাম, তবে কারণ ছাড়া দেখি না। আচ্ছা, আমরা সবসময় দেখি যে সাবরিনার একটা তিল আছে ঠোঁটের নিচে, সেটা মাঝে মাঝে এখানে হয়, মাঝে মাঝে এখানে হয়, হয় না? তাই? অসম্ভব। তাহলে কি আমার চোখে দেখা ভুল হয়েছে? হ্যাঁ, আপনি তিল ঘষা দিয়ে মাঝে মাঝে এখন একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। আমি অস্পষ্ট করেই রাখি, কারণ হচ্ছে যে আমি এখানকার তিল আমার ভালো লাগে না। তাই? হ্যাঁ, এটা কিন্তু মেয়েদের একটা মানে চাওয়া যে আমার এখানে একটা তিল হোক। না, আমার তিল তুল ভালো লাগে না। কিন্তু সব জায়গাতে একই দেখবেন, অস্পষ্ট। আমি অস্পষ্ট করেই রাখি। না, আমি ভেবেছিলাম যে নিজে ইচ্ছে করে দিচ্ছেন। আপনি গলা দিয়ে দেখেন। আচ্ছা, একটা মজার কথা এবার যে আপনার জন্য মজার, আমার জন্য মানে আপনার জন্য কমেডি, আমার জন্য ট্র্যাজেডি নাকি? না না না, এরকম মোটেও না। নাকি দুজনের জন্যই কমেডি? দুজনের জন্যই কমেডি। কমেডিও না, এটা একটা মজার, আপনার জন্য মজার। সেটা হচ্ছে আপনি সবসময় নথ পড়েন এবং অনেকগুলো নথ পড়েন, আজকে যদিও দেখতে পাচ্ছি না। এবং অনেকেই নথ নিয়েও কমেন্ট করে যে আমরা তো সাধারণত মহিষের গলায় এরকম নথ দেখি, বা মহিষের গলায়, মহিষের নাকে এরকম নথ দেখি, কিন্তু সাবরিনা এখন পড়ছে না কেন? আর ওই নথ পড়ার পেছনে কাহিনী কি? আচ্ছা, জেলখানায় যখন আমি কয়েদি রুমে গেলাম, তো তখন দেখলাম যে কয়েদিদের মধ্যে একটা আছে যে এখানে মানে ফুটাতে মানে এখানে সোনা থাকলে নাকি নিঃশ্বাসটা পিউরিফাইড হয়, এবং সেই পিউরিফাইড নিঃশ্বাস মানে নিঃশ্বাস যদি পিউরিফাইড না হয় তাহলে অমঙ্গল হয়। এখন কয়েদি ওয়ার্ডটাতে, হ্যাঁ আচ্ছা, তো এই কয়েদি ওয়ার্ডটাতে যারা কয়েদি আছেন, বেশিরভাগ কয়েদি কিন্তু ধরেন 20 বছর 22 বছর ধরে আছেন ওই কয়েদি ওয়ার্ডটাতে, এবং ওরা একটা ওই যে কারাগারে এসেছেন ওইখানে কিন্তু তার পৃথিবীটা শেষ,
তারা ঠিক 22 বছর আগের পৃথিবী নিয়ে এখানে বসবাস করেন। হ্যাঁ, তো তারা এটা বিশ্বাস করেন। তা আমি যখন কয়েদি ওয়ার্ডে গেলাম তো ওরা আমাকে খালি বলে যে ও তোমার এখানে ফুটা নাই, এই হবে সেই হবে, মানে এর অমঙ্গল হবে। ফুটো করেছিলেন তখন ওরাই আমাকে ফুটো করে দিয়েছেন। আচ্ছা, তারপর বের হওয়ার পরেও যে কন্টিনিউ করলেন? এরপর যখন বের হলাম তখন ওটার খুলি নাই আমি, মানে মনে হলো যে খারাপ লাগছে না, এটা মনে হলো। আর আরেকটা কথা মনে হলো যে ওদের প্রতি একটা আমার মানে অ্যাজ এ রেসপেক্ট বা অনেক কিছু, এই জন্য এটা পড়েছিলাম। পরে যখন বন্দিনী বার হলো বা ওদের জন্য কাজ করছি অ্যাকচুয়ালি, তখন আমার মনে হলো যে ও কাজটাই আসল, এই জিনিসটা আসল না। ওটা আমি খুলেছি, আর ওটা কখনোই আর দেখবেন না। চেঞ্জ করে ফেলেছেন। তারপরে এটাও মনে ভাইয়া পছন্দ করে না? না, এটা ওর অনেক আগে থেকে এটা আমি খুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার ক্রাশ হচ্ছেন, প্রথম ক্রাশ হচ্ছেন কাজী নজরুল ইসলাম। জি। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কি যে যখন আমি নেদারল্যান্ডস থেকে আসলাম তখন দেখলাম যে বাংলা মিডিয়ামে আমার অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, অনেক সমস্যা হচ্ছে এবং আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, নাহলে তো গতি নাই, নাহলে তো যে বললাম ইনস্ট্রুমেন্টাল এন্ড ফ্রি হ্যান্ড মাই শুরু হয়ে যাবে। তো তখন কে? আব্বা আম্মা। আর কে মারতো আপনাকে? হ্যাঁ, মারতো। আমাদের সময় নাকি দুষ্টুমি করে? না না, দুষ্টুমি আমাদের সময়, আমরা মানে আমাদের জেনারেশন, আমরা মার খেয়ে বড় হওয়া জেনারেশন। আচ্ছা, হ্যাঁ। তো তখন আমি হচ্ছে যে সঞ্চয়িতা আর সঞ্চিতাই উপর আমার খুব মানে ভর করে আমি আগালাম, যে খুব পড়তাম। হ্যাঁ, তো যেটা আমার এখনো কাজে লাগে। হ্যাঁ, তো ওই সময় যখন আমি নজরুলের কবিতাগুলো পড়তাম, বা বিশেষ করে মানে ওনার লেখা মানে অসাধারণ লাগতো আমার কাছে। কি মানে দ্রোহ হোক, প্রেম হোক, মানে যা হোক না, যে কোনো ইস্যুতেই। বাহ, চমৎকার। আপনি কি ও ডাক্তার গানটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আমরা আপনার থেকে একটা গান শুনতে চাই, কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি মাঝে মাঝে কিন্তু গান দেন। না না, গান দেই হচ্ছে রিলসের গান দিই আমি। আমার গলা দেখেন না, গলা নিশ্চয়ই ট্রোল করে, আমি গান গাইতে পারি। গান করবেন না আজকে দর্শকদের জন্য? একটা মানুষের অনেক ত্রুটি থাকে, খুঁত থাকে। তো কোনো কারণে ধরেন সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে মানুষটা যখন ভাইরাল হয়ে যায় তখন তার অনেকগুলো খুঁতি সামনে আসে, তখন আমরা তার খুঁতগুলো দেখি, কিন্তু নিজের খুঁতগুলো কিন্তু কখনোই দেখি না। আপনার কাছে জাদুর কোনো কিছু থাকলে আপনি কোন জিনিসটা আপনার নিজের চেঞ্জ করে ফেলতেন? এভাবে তো ভাবি নাই। আর আমি জাদু টোরাতে বিশ্বাসীও না। যদি অপশন থাকতো যে আমি একটা জিনিস চেঞ্জ করার মতো আমার অ্যাবিলিটি আছে, সাপোজ। আমার তো চেঞ্জ করার অ্যাবিলিটি আছেই, সেটা হচ্ছে আমার মেধা আর আমার শ্রম। আমার জাদু লাগবে কেন? আপনি সবকিছুতে স্যাটিসফাইড? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভয়েস নিয়ে বলছিলেন তো, তাই জিজ্ঞেস করলাম। চেঞ্জ করতে চাই না, গান না হয় নাই গাইলাম। আচ্ছা, গরুর হাটে আমরা সাবরিনাকে দেখেছি এবং গরু কেনাকেনি, এটা নিয়েও কিন্তু পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়া। এর পরের বারও কি আপনি গরুর হাটে যাবেন কিনা? যদি আল্লাহ বাঁচায় রাখে যেতেও পারি। আচ্ছা, এই যে গরুর হাটে যাওয়া, মোস্তাক তিশাকে নিয়ে কথা বলা, রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলা। আমি কিন্তু খুব একটা কথা বলিনি ওনাদের। রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলা, মামুন লায়লাকে নিয়ে কথা বলা, এগুলো কি ভাইরাল হওয়ার নেশার জন্য? না না, আমি কি আমার আইডি থেকে কখনো বলেছি যে আমি এই কথা বলতে চাই? না। আচ্ছা, এগুলো তারা আপনি যদি আমাকে এখন মোস্তাক সম্পর্কে জিজ্ঞেস করেন তখন কি আমি চুপ করে থাকবো না কিছু বলবো? কোনটা চান আপনি? ভিউজ এর জন্য কখনো ডিপ্রেশন হয়? কখনোই না, কখনোই না। ভিউজ ডাজন্ট ম্যাটার। ভিউজ দেখি করবো, কিন্তু আমার বইটা নিয়ে আমি খুব চিন্তিত থাকি যে বইটা আমি চাই যত বেশি সংখ্যক পাঠক এটা পড়বে, আমি সেটা মানে চিন্তিত থাকেন, মানে বইয়ের ব্যাপারে আমি চিন্তিত। বাহ, গোপন সূত্রে খবর পেয়েছে আপনি জিম করে মেদ কমিয়েছেন। না না, একদম ভুল। এটা একদম আপনি মানে আমার জিমে যদি যান আর ট্রেনারের সাথে কথা বলেন, হায় হায়, আমি যখন ঢুকি ঘুম, মানে আমার তখন ঘুমান, রাজ্যের ঘুম আমার চোখে ভর করে। পরে ওই যে জিমের মধ্যে বল টাইপের জিনিস থাকে না, কি বলে ওগুলো আমি জানিও না, ওটার মধ্যে হেলান দিয়ে ঘুম। এরপর মানে আমার জিমের যাওয়া টাকাটাই লস, মানে আমি এতটাই ফাঁকিবাজ জিমে। কিন্তু ওই যে আমার মা যখন অসুস্থ হলেন তখন বাসার কাজ করে আমার ওয়েট কিছুটা কমেছে। বুঝতে পেরেছি। কিন্তু জিমে গিয়ে এমন ধরনের ভিডিও দেন যে এমন জায়গায় ক্যামেরাটা সেট করেন যে সবাই একটু ধারণাগতভাবে ভুল হয় যে কি ব্যাপার, সাবরিনা আসলে কি করছে, জিম করছে নাকি অন্য কিছু, এইরকম কি? এগুলো কি দুষ্টুমি? না, আসলে হচ্ছে যে এখন ওই যে বললাম না যে সাবরিনাকে যখন দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে দেখছে, তখন হচ্ছে যে অনেক কিছু বার করা যায়।
মানে বের করা যায় একদম। এখন যদি আমি অন্য একজনকে দেখি, ওভাবে দেখি, দেখবেন যে তার অনেক কিছুই আমি বের করতে পারবো যদি আমি তাকে সময় দিই। কিন্তু আসলে আমি অন্যকে এত সময় দিতে পারি না, কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে আমাকে কাজটা করতে হয়। তার মানে আপনি ক্যামেরা অ্যাঙ্গেল ডিফারেন্ট করেন না, আসলে আপনি হচ্ছে সরল মনেই ভিডিওটা করেন। আমি তো আসলে ভিডিওটা করি না, ভিডিও যে করে যে আমার কাজিন। ও আচ্ছা, মানে আমার ভিডিওগুলোর কথা বলছি। বুঝতে পেরেছি। আর হচ্ছে যে অন্য কারো ভিডিওর ব্যাপারটা আমি এখন, আপনি কোন অ্যাঙ্গেলে ভিডিও ধরেছেন অথবা আপনি কেটে কেটে কোন অংশটুকু আপনার প্রোগ্রামে দেবেন, এটা কিন্তু আমি জানবো না। আমি কি জানবো? একদমই। সাবরিনা কতটা রিচ? যার এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছি, পরিশ্রম করতে পারি এবং এখন পর্যন্ত লিখতে পারি, মানে বাড়ি ঘর জায়গা সম্পত্তি গাড়ি কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই আসলে। কি বলেন? আসলে কিছু নাই। আপনি কি ভাড়া থাকেন এখনো? আমার বাবার বাড়ি আছে, কিন্তু উনি তো আমাকে বাড়িটা লিখে দেননি। আপনার বাবা মা তো একসময় বাইরে ছিলেন, এখন কি তারা চলে এসেছেন? মানে টেম্পোরারিলি। টেম্পোরারি, আবার চলে যাবেন তাই তো? হয়তো। আচ্ছা, সিনেমার অফার পেয়েছে কতবার? অনেকবারই পেয়েছি, কিন্তু সিনেমা আসলে যে সিনেমাই কখনো দেখে নাই। মানে আমার সিনেমার কালেকশন 2-1টা, খুবই কম। তো সিনেমা আমি কি করব, আর এটা আমার কাছে মনেও হয় না যেটা কোনোদিন আমাকে দ্বারা সম্ভব। তাহলে তো আগেই হয়তো করতে পারতাম। যদি সিনেমায় অফার আসে, যদির কথা নদীতে। যদির কথা নদীতে। আচ্ছা, বাংলাদেশের কোন নায়কের সাথে সাবরিনা আপুর নাটক বা সিনেমা করলে মানাবে? বললাম তো, কেউই মানে আমার মতো, মানে আমি অভিনয় ও জানি না। যদি একটা সিনেমা আমরা বানাই, বললাম না যদির কথা নদীতে, কোন নায়কই কি সাবরিনার সাথে মানাবে না? আমি ওভাবে আসলে ভাবিনি, চিন্তা করেনি। প্রেমের অফার কি এখনো পান? হ্যাঁ, সেটা পাই। পান? আপনি নাকি আমার লাইভে গো থ্রু করেছেন, কাল তো আপনি জানেন। সেটাই তো জিজ্ঞেস করছি, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, তারপরেও মানুষ অফার দেয়। প্রেম মানে কি তাকে বিয়ে করতে হবে? বিয়ে করা ছাড়াও প্রেম করা যায়? মানে হচ্ছে যে তারা প্রেমের অফার দেয়, তার মানে কি আমি হ্যাঁ বলেছি? আচ্ছা, সুগার মাম্মি কেউ বানাতে চেয়েছে আপনাকে? না, জানি সাবরিনা টাকা নাই। গুড আনসার। আচ্ছা, জেলখানায় প্র্যাকটিস হয়, ইজ ইট ট্রু? ইটস নট ট্রু, বিকজ ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। কিন্তু আপনি তো বিভিন্ন জায়গায় সম্ভবত বলেছিলেন, যদি ভুল না কখনো বলিনি সমকামিতা বা এই ব্যাপারগুলো। না, আপনি হেডলাইন দেখেছেন, আমার বক্তব্য শুনেননি, যেটা ইউজুয়ালি মেয়েরা করে, কিন্তু আপনার তো এটা করা ঠিক হয়নি। ইউজুয়ালি ভিউয়ার্সরা কি করে জানেন? ওই হেডলাইনটা পড়ে কি লিখেছে ইউটিউবে। তার মানে জেলখানায় এরকম হয় না? জেলখানায় এটা অসম্ভব, প্র্যাকটিস করাটা অসম্ভব, কারণ জেলখানায় 24 ঘন্টা ভিজিলেন্সে থাকতে হয়, 24 ঘন্টা। এরকম একটা আমি একটা মানে যদি ভুল না করে থাকি, একটা সাক্ষাৎকার বলছিলেন যে আপনাকে ব্যাড টাচ করেছে কেউ একজন, তারপরে সবাই এসে ঝাঁপিয়ে পড়ে আপনাকে বাঁচিয়েছে। ব্যাড টাচ করেছে, কিন্তু হয়নি তো কিছু, হওয়া সম্ভব না। বিকৃত যৌনাচারী অবস্থা। যেমন হচ্ছে যে সেই মানুষটা তো বাইরে, একটা নারী তো আপনাকে ব্যাড টাচটা করেছে, সেই মানুষটা তো বাইরের জগতেরই নাকি, সে জেলখানায় জন্ম নিয়েছে তা তো মান না। বাইরের জগতে যে জিনিসটা আছে, যে জিনিসটা রেগুলার, ধরেন বাইরের জগতে অনেক অপরাধ হয়, আপনারা কি ভাবেন যে শুধু কারাগারেই অপরাধী থাকে? না। এবং এখানে যেমন এইরকম একটা রুমে 35 জন মানুষ আছে, কিছু করা সম্ভব? কোনো কিছুই করা সম্ভব। একটা টয়লেটের দরজাটা কাটা, এবং আপনি যদি 5 মিনিটের বেশি টয়লেটে থাকেন, এই কি করস, এই কি করতেছিস, কোনো হেজিটেশন নাই, গিয়ে দেখবে আপনি কি করছেন। ছি জি, তাহলে প্রাইভেসি নাই? জি না। ও মাই গড। আচ্ছা, যাই হোক, ডিবি হারুন নাকি আপনাকে কল দিয়ে ডেকেছিলেন? হ্যাঁ। গিয়েছিলেন তো? না, কিন্তু মানে এভাবে আনঅফিশিয়ালি কল দিয়েছিলেন কেন? তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? উনি বলতে পারবেন, উনি যদি কখনো সামনে আসেন। আপনি জাননি কেন? হ্যাঁ, আপনি জাননি কেন? আমি জানি কেন, কারণ ওনার সম্পর্কে কিছু রিউমার্স ছিল, যেটা সবাই বলে যে উনি, মানে যাই হোক বলতে চাই না, কিন্তু এই জন্য। মানে কি বলে একটু যদি বলতেন। মানে কি ভিউ বাড়ানোর ইচ্ছা? হ্যাঁ, একটু তো আছে, বলেন না, আমরা সত্যটা জানতে চাই। সত্যটা হচ্ছে যে উনি কেন ডেকেছেন এটা কিন্তু আমি জানি না, কারণ যেহেতু আমি যাইনি। মানে আপনি সেফ ফিল করেননি? আমি সেফ ফিল করিনি, এই জন্য আপনি ডিবি হারুনের কলে যাননি। আচ্ছা, ঠিক আছে। অনেকে, আপনি বই মেলায় এবারও বন্দিনী 2 আসতে যাচ্ছে, বন্দিনী 3 কি আসবে?
আসলে বন্দিনীদের গল্প তো লিখে শেষ করা যায় না, কারণ হচ্ছে যে গত 3 বছরে আমি প্রচুর, এবং বন্দিনী কিন্তু আমার আসলে একটা নিয়ে আসা উচিত ছিল আপনার জন্য, মেয়েদের এটা খুবই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ যে মেয়েদের ঘটনা, এক একটা মেয়ে কোন প্রেক্ষাপট থেকে একটা অপরাধ করে বসে অথবা অপরাধে সম্পৃক্ত হয়, হ্যাঁ, সেটার কথা আছে। তো গত 3 বছরে আমি যত বন্দিনীদের দেখেছি তার মধ্যে থেকে মাত্র ধরেন 23 জনের কথা আছে এতে, বন্দিনী মানে। আচ্ছা, এই যে বন্দিনী এই লেখনীটা অনেকে নাই পড়ে অনেকে কমেন্ট করে ফেলে যে আপনি হচ্ছে একটা বই লিখেছেন, আপনি এরকম আবেদনময়ী ভিডিও প্রকাশ করছেন, তার মানে মনে হয় বইটা ভালো না, তার মানে হচ্ছে আপনি বইমেলা ধ্বংস করার পথে যাচ্ছেন, যারা হচ্ছে চিরাচরিত লেখক তারা হারিয়ে যাচ্ছে, আসছে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা, এরকম কথা উঠে। এবং আসলে কি আপনারা বইমেলা ধ্বংসের জন্য দায়ী? এখন আমি বন্দিনী দিয়ে সবার সামনে এসেছি, সবার সামনে এসে বন্দিনী লিখিনি, বন্দিনীর কারণেই মানুষ আমাকে চিনেছে। না, কিন্তু তার আগে আপনার কিছু ইন্টারভিউ কিন্তু ভাইরাল হয়েছে বন্দিনী রিলেটেড, মানে জেলখান থেকে বের হয়ে আসার পর। আচ্ছা, হ্যাঁ, আমি বন্দিনীকে নিয়ে মানুষের সামনে এসেছি, মানুষের সামনে আগে থেকে আমি ভাইরাল এজন্য এসেছি তা না। আর আমি তাদের এই প্রশ্নের উত্তরটা তখনই তারা বুঝতে পারবেন যখন তিনি বন্দিনী পড়বেন, কারণ বন্দিনী পড়ে যারা আমাকে অপছন্দ করেন তারাও রিভিউ দিয়েছেন যে বইটা অসাধারণ। বাহ, চমৎকার। একটা প্রশ্ন যেহেতু আমি আর আপনি বসেছেন, একটা প্রশ্ন সবাই আসলে এক্সপেক্ট করবে যে আমি আপনাকে করি, সেটা হচ্ছে ডাক্তার মুনিয়া বলেছিলেন যে ডাক্তার কোন ডাক্তার? ভুয়া ডাক্তার, আমি অত্যন্ত দুঃখিত, ভুয়া ডাক্তার মুনিয়া বলেছিলেন। ভুয়া ডাক্তার শব্দটার সাথে আমি ঠিক আছে, আমরা এটাকে কারেকশন করব এরকম, কারণ এখন পর্যন্ত বিকজ ভুয়া ডাক্তার বলে কোনো শব্দই তো হতে পারে না। হ্যাঁ, যে ভুয়া অ্যাঙ্কার এটা কি হতে পারে? মানে সে তার একটা পাশ করেছে কিনা, সে একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কিনা, এগুলো তো সবই ডকুমেন্টেড। তার বিএমডিসি রেজিস্ট্রেশন আছে কিনা এটাও ডকুমেন্টেড। আমরা অনুসন্ধানমূলক জার্নালিজম করি না, এই কারণে তিনি আসলে ভুয়া নাকি সঠিক এখন পর্যন্ত কিন্তু আমাদের অজানা। না, কিন্তু আপনি একটা সোশ্যাল কমন সেন্স কমিটমেন্ট আছে। হ্যাঁ, আপনি একটা জিনিস, আপনি অনেক ভাইরাল একজন মানুষ। হ্যাঁ, কারণ আমি কিন্তু এমনিতে খুব একটা বেশি দেখি না, ইভেন আমার নিজের ভিডিও আসলে আমি স্ক্রল করে চলে যাই, আমার নিজেকে দেখতেও ভালো লাগে না, কিন্তু আপনাকে আমি দেখি, আপনার একটা কমিটমেন্ট আছে, আপনি কাউকে উপস্থাপন করবেন, সে মানে আইদার শি ইজ এ ডক্টর অর নট, এটা কিন্তু মানুষ আপনার কাছ থেকে জানবে। তা আমি এখন পর্যন্ত বলছি আমরা যেহেতু জানি না তাই বলছি, আপনি কি জানেন না? কথিত ডাক্তার, ডাক্তার মুনিয়া, অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, কথিত ডাক্তার মুনিয়া একটা কথা বলেছিল আপনাকে কেন্দ্র করে, আমাকেই বলেছিল আমার সেটে বসে, যে আপনি তাকে ডাক্তার হওয়ার বা ওখানে চিকিৎসা করার পারমিশনটা দিয়েছিলেন, এবং যাদের চুলকানি রোগ হতো তাদেরকে নাকি তিনি চিকিৎসা করতো, এই পারমিশন আপনি তাকে দিয়েছেন। সো একটু এই ব্যাপারটা জানতে চাচ্ছি, আপনি তাকে কিভাবে পারমিশন দিলেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ ডক্টর আমি হচ্ছে যে কারাগারে থাকা অবস্থায় মানে আই কন্ডাক্টেড 3 নর্মাল ডেলিভারিজ দেয়ার, বিকজ ওই সময় খুব করোনার প্রকোপ ছিল, একদম প্রথম ডেলিভারিটার কথা আমার মনে আছে, খুব তখন একদম করোনা সময়, এবং হচ্ছে যে মেটাল ডেলিভারি পেন উঠেছে। তো আমি তখন জেলার আপা ছিলেন, তাকে বললাম যে ওনার বেশিক্ষণ সময় নেই, তো উনি গাড়ি কল দিলেন, কিন্তু তখন কিন্তু ওই করোনার সময় বাইরে রোগী নেওয়াই হচ্ছিল না। তো যাই হোক, ওই সময় জেলার আপা ছিলেন, এবং সবার সামনে আমি যখন গেলাম পেশেন্টটার কাছে, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ভাইরাল। ওকে, ওই পেশেন্টটা আমাকে ভালো মতোই চিনতে পেরেছে, এবং তখন তার চেহারায় যে একটা স্বস্তি, যে সাবরিনা আমার পাশে, মানে ওই মায়ের যে এক্সপ্রেশন, আমি ওটা যখন এখনো ভাবি না আমার চোখে পানি আসে। তারপর যখন ডেলিভারিটা করলাম তখন সে বলে যে আমার মায়ের মাথায় হাত রেখে একটু দোয়া করেন, আর আজকে থেকে আমার মায়ের নাম সাবরিনা। ওয়াও ওয়াও, আসলে ওয়াও। হ্যাঁ, তো সে একটা ইয়াবা মামলা এসেছিল। তো যাই হোক, তো এটা আমি কিন্তু অনেক যখন হচ্ছে যে কোনো ক্রিটিক্যাল কেস এরকম হতো, বা একটা ইন্টারপ্রিটেশন লাগবে, কোনো একটা ইসিজি রিপোর্ট, ইকো রিপোর্ট, অথবা কোনো হরমোনাল অ্যাসে তার ইন্টারপ্রিটেশনের জন্য দে ইউজ টু কল মি, মানে মেডিকেল সেন্টারে। কিন্তু তারপরেও আমি কিন্তু অ্যাসাইন্ড ছিলাম বাগানের মালি হিসাবে, ওইটার পরেও কিন্তু আমাকে, কিন্তু আপনি যে মুনিয়াকে যে দায়িত্বটা ভাগ করে দিলেন, যেখানে আমাকে বাগানের মালির দায়িত্ব করতে হচ্ছে,
সেখানে আমি কাউকে দায়িত্ব দিতে পারি? তার সাথে দেখাও হয়নি? কখনোই না। তাহলে কি এগুলো সব বানোয়াট মিথ্যে? তার সাথে আমার কখনোই দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার নামটা তিনি আসলে তুলেছেন, তিনি ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু একটা হতে পারে। আমি যতটুকু জানি যে আপনি খুব সফিস্টিকেটেড একটা ফ্যামিলির মেয়ে, আপনার বাবা মা সবাই খুবই পরহেজগার। আপনার বাবা হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব এবং আপনার মাও সম্ভবত এডুকেটেড একজন পার্সন, রাইট? এবং আপনি খুব সফিস্টিকেটেড একটা ফ্যামিলি, খুব কনজারভেটিভ একটা ফ্যামিলিতে, খুব কনজারভেটিভ ফ্যামিলি না, হোয়াট এভার ইট ইজ। আপনার বাবা, এমনও আমি শুনেছি আপনার মুখে যে আপনার বাবা শুধু আমেরিকা থেকে দেশে চলে এসেছেন রোজা রাখতে পারবেন এবং নিয়মিত নামাজ পড়তে পারবেন, যেহেতু আমেরিকাতে অত বেশি কাছাকাছি মসজিদগুলো নেই, আজানের শব্দও শোনা যায় না, এই কারণে। এই যে আপনি এখন একটু ভিন্ন ধরনের লাইফস্টাইল লিড করছেন এবং বলা যায় যে ছোটবেলায় অনেক বেশি আপনাকে, আমার যতটুকু মনে হয়েছে, অনেক বেশি রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়েছে, অনেক বেশি স্ট্রিক্টলি আপনাকে বড় করা হয়েছে বলেই আপনার এখন একটু বিদ্রোহী মনোভাব চলে এসেছে। ইজ ইট ট্রু? ওই যে আমি এই প্রশ্ন উত্তর কিন্তু আগেও একবার আমি দিয়েছি, জিজ্ঞেস করছি যে হয়তো পরিবার কি কমপ্লেইন করে কিনা, হয়তো আমার অবচেতন মনে এটা ছিল। তবে হচ্ছে যে পরিবার একটা বয়সের পরে কিন্তু মানে আমরা কিন্তু ভাবি যে একটা বয়সের পরে যে বাবা মার চেয়েও বেশি বুঝি, এরকম একটা ভাব থাকে না? যেমন সমৃদ্ধি, কারণ আপনি যে ড্রেসটা পরেছেন এটার সাথে কি আপনার বাবা মা টোটালি মানে একমত? আমি জানি না একমত কিনা, যেদিন আমি অতিথি হব সেদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তো হয়তো না। তো সবসময় কিন্তু বাবা মার কথা সবসময় শুনে চলি না, বা বাবা মা হয়তো বলেছে যে সমৃদ্ধি তুমি এইটা করো, এই প্রফেশনে যাও, কিন্তু আপনি একটা ভিন্ন প্রফেশনে আছেন, এটাও কিন্তু হয়। তো বাবা মার কথা আমরা যদি সবসময় শুনে চলতাম তাহলে হয়তো আমাদের জীবনে এত হোঁচট খেতে হতো না, কিন্তু আমরা কিন্তু এটা করি, মানে বাবা মার কথা মাঝে মাঝে নিজেকে অনেক বেশি মাতব্বর মনে করি। তো এখন কি আপনি, মানে আপনার বাবা মার কি কোনো কমপ্লেইন আছে কিনা যে সাবরিনা তুমি এরকম করো না, তুমি চলে আসো, আমরা চলো বাইরে চলে যাই, এরকম কোনো কিছু? সবসময় বাইরে চলে যাওয়ার কথা বলে, সবসময়। কিন্তু এখন যে পরিস্থিতি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত দেশের বাইরে যাব না। আপনি অনেক জেদিও বটে। আমি মারাত্মক জেদি, আমার চেহারা দেখে বোঝা যায় না, বা আমার হাসি দেখে কনফিউজ হবেন না, আমার ভিতরে প্রচন্ড জেদ। এখন কি বাবা মা কিছু বলে? হ্যাঁ, আমার বাবা মা তো মানে বকা দেয়। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু স্টিল ডিপেন্ডেন্ট অন মাই ফাদার এন্ড মাদার, তাই না? তো মানে ইন অল রেসপেক্ট, নট অনলি ফিনান্সিয়াল রেসপেক্ট, ইন অল রেসপেক্ট। তো তাদেরকে বকা তো খেতেই হবে। আমার আব্বা যে রাগী চিন্তা করা যায় না। আমার আম্মাও রাগী, মানে হয় না যে বাবা রাগী হলে মা নরম হলে, বা আমার দুজনই সমান তালে। আচ্ছা, তারা কি বকা দেয়? মানে এই যে এই ভিডিও দিয়েছিস কেন, ওই ভিডিও দিয়েছিস কেন, এগুলো নিয়ে? ভিডিও নিয়ে বকা দেয় বা ড্রেস আপ নিয়ে বকা দেয়, কিন্তু ফ্রম দ্য কোর অফ দেয়ার হার্ট তারা জানে যে আমাদের মিষ্টি অনেক ভালো। বাহ, চমৎকার। ছাত্র আন্দোলনে আপনার একটা ভূমিকা আছে আমি যতটুকু জানি। সম্প্রতি একটা কাউসার নামে একজনের বাবা আপনার সম্পর্কে বলেছেন, এই বিষয়টা কি একটু বলবেন? আসলে এটা তো খুবই ছোট একটা বিষয়, মানে এটা দাবি করার মতন, মানে একজনের চিকিৎসার জন্য দেওয়া, এটা মানে মিডিয়া এসে বলার মতন এতটা আমি না। মানে কি করেছেন আপনি? মানে এরকমটা আমি এগুলো আসলে বলতেই চাচ্ছেন না? না, কারণ এগুলো খুব ছোট। আমি একজন অ্যাজ এ ডক্টর একটা কোথায় যেতে হবে বা এগুলো বলবো, এটাও কি একটা দাবি করার মতো বিষয়? আমি কিন্তু আমার, আপনি দেখবেন যে আমি কিন্তু আমার থেকে এইটা শেয়ারও দেইনি, কারণ এটা এমন কোনো মানে এতটুকু আমি করবই, কারণ আমি অলওয়েজ মেধার পক্ষে, অলওয়েজ। আমার মানে নানা, মানে উনি আমার আম্মার আপন খালু, উনি হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবী হিসাবে উনি কিন্তু কোনো সুবিধাই নেননি। বুঝতে পেরেছি, মানে নিজে ওনার নামে ফজলে রাব্বি হল আছে। উনি আমার আম্মার আপন খালু এবং আমার নানি হচ্ছে জাহানা রাব্বি, আমি নীল বুবলি ডাকি। ওনারা যখন স্বাধীনতার পরে ওনাদেরকে বললো যে ওনারা শহীদ পরিবার হিসেবে কোনো সুবিধা নেবেন কিনা, ওনারা কোনো সুবিধা নেননি। যে দেশের জন্য কাজ করেছি, দেশের জন্য জীবন দিয়েছি, সুবিধা কেন নিব? তো এটা ডিপেন্ড করে, কেউ নিতে চাইলে নিবে, কেউ নিতে চাইলে নিবে না, কিন্তু আমি অলওয়েজ মেধার পক্ষে। চমৎকার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা সেগমেন্ট, সেটা হচ্ছে কমেন্টকারীরা। এতক্ষণও বলেছি, এখন হচ্ছে সরাসরি বলবো যে কে কি কমেন্টস করেছে। কমেন্টকারীরা আপনার সম্পর্কে কি বলেছে সেটার আপনি উত্তর দিবেন ছোট্ট করে, ঠিক আছে? একেবারে ছোট। কমেন্ট নিয়ে কেন এত ছোট্ট করে আপনাকে উত্তর দিতে হবে, এটা একটা সেগমেন্ট। সেটা হচ্ছে এমনি রনি একজন বলেছেন আপনাকে দেখতে পাঙ্গাস মাছের মতো লাগে। পাঙ্গাস মাছের মতো লাগে? এত চকচকে?
তার মানে তো খুব ভালো, ঝলমলে চকচকে। পাঙ্গাস মাছটা তো চকচকে হয় অনেকটা। এইভাবে পজিটিভলি চিন্তা করেন কিভাবে? মানে অনেক গ্ল্যামারাস বা অনেক চকমকে, তাই না? আচ্ছা, আপনার ব্লগ দেখলে, আরেকজন জানিয়েছেন আপনার ব্লগ দেখলে নাকি তার মাথায় গোলমাল, মানে আপনার মাথায় গোলমাল আছে এরকম আর কি। হতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সাইকোলজিক্যাল কিছু প্রবলেম থাকে। 95% মানুষের মাথায় কিন্তু একটু, যেমন ধরেন আমি ওনাকে বলতেছি, ওনার নাম আমি জানি না, মানুষ খুব রেশনাল প্রাণী, খুব যুক্তিবাদী, তারপরে ঠান্ডা লাগবে জেনেও সে বৃষ্টিতে ভেজে। আমার পুলিশ আমাকে গুলি করবে, আমি আন্দোলনে আছি, তারপরে আমি বুক পেতে দেই। এটা কি পাগলামি না? পাগলামি, সব পাগলামি খারাপ না। বাবা অতিরিক্ত সচিব, নিজেও অনেক বড় একজন ডক্টর, কিন্তু এমন ভাবে কথা বলেন যে আপনাকে যাত্রাপালার নায়িকা মনে হয়। যাত্রাপালার নায়িকাদেরকে ছোট করে দেখার কোনো মানে হয় না, কারণ হচ্ছে ওনারা অনেক পরিশ্রমী, এবং আই অলওয়েজ ডু অ্যাপ্রিসিয়েট এই পরিশ্রম। কারণ একটা মানুষের মেধা থাকলেও কিন্তু মেধা নষ্ট হয়ে যায়, প্রতিভা নষ্ট হয়ে যায়, কিন্তু পরিশ্রম কখনো হারে না। ধন্যবাদ আমাকে এটা বলার জন্য। আপনার একজন ভক্ত সেফুদার সাথে আপনাকে বিয়ে দিতে চায়, এবং আরেকজন ভক্ত খন্দকার মোস্তাকের সাথে আপনাকে বিয়ে দিতে চায়। কিন্তু আমার বিয়ে যে হয়ে গেছে। এখন আপনি কিছু নেগেটিভ কমেন্টস পড়বেন? আচ্ছা আচ্ছা, একজন দাবি করেছে, এটা আপনি অলরেডি ক্লিয়ার করেছেন, রীতি নামে একজন, যে আপনার ডাক্তারের রেজিস্ট্রেশন নাকি বাতিল করা হয়েছে। আপনি বলেছেন না। ঠিক আছে, আমাদের মোটামুটি কমেন্ট পালা শেষ। এখন ছুটি পেয়ে গেছি। আল্লাহ, না না না, এখনো ছুটি পাননি। এখন হচ্ছে আপনি, আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো যাকে আপনি কিছু বিশেষণে বিশেষায়িত করবেন, যে তাকে কেমন লাগে আপনার কাছে, মানে নামটা শুনলেই কি বলতে ইচ্ছে করে। শাকিব খান। হ্যান্ডসাম, সুপার, অসম। এমন ভাবে বলছেন যে আপনি অনেক পছন্দ করেন তাকে। হ্যাঁ। আচ্ছা, লায়লা। আমি আসলে এই খেলাগুলো পারি না ভালো মতো। লায়লাকে দেখলে আপনার কোন কথাটা বলতে ইচ্ছে করে? ধরুন একটা পরামর্শই দেন আপনি। আমার লায়লাকে দেখে মনে হয় যে উনি অনেক গুণী, কিন্তু উনি ওনার গুণ সম্পর্কে সচেতন না। আচ্ছা, ঠিক আছে। ওনার হৃদয়টা, মানে উনি খুব, মানে প্রেম আছে ওনার মনে। ওকে। সেফুদা। মাঝে মাঝে উনি অনেক ইম্পর্টেন্ট কথা অনেক মজার ছলে বলেন। ওকে। বুবলি। বিউটিফুল। উপবিশ্বাস। অভিনয় মন দেওয়া উচিত। আচ্ছা, বর্ষা চৌধুরী, ব্র্যান্ড প্রমোটার। ভালো মতো, মানে ওনাকে অত ভালো মতো চিনি না। আচ্ছা, মানে চিনি না বলাটা হয়তো খুব মানে খারাপ শোনাবে, কিন্তু আমি আসলে এত বেশি, কিন্তু ওনাদের সম্পর্কে কথা বলেছিলেন যে রাসেল মিয়ার যদি টাকা চায় তাহলে টাকাটা দেওয়া উচিত। জানি ওই ব্যাপার, যে একজন হাজবেন্ড যদি গরিব হয়ে থাকে, যদি বউর থেকে টাকা চায়, এটা তো কোনো বড় কিছু না। বিপদে পড়ে টাকা চায় এবং তার টাকা থাকে, জোর জবরদস্তি করে না। হোয়াট এভার ইট ইজ। পরিমণি। খুবই সুন্দর। মাহিয়া মাহি। মানে কি বলবো, অ্যাক্ট্রেস, মানে বলতে যা বোঝায়, অভিনয় শিল্পী। অভিনয় শিল্পী না, মানে একজন অ্যাক্ট্রেসের মধ্যে যে গ্ল্যামার, বিউটি, সবকিছু যা থাকে, অ্যাটিটিউড, ওটা ওনার আছে। মোস্তাক। উনি শিক্ষিত এবং বুদ্ধিমান। বুদ্ধিমান? আচ্ছা। উনি হচ্ছে যে যেভাবে ওই যে কমেন্টস গুলো ফেস করেন, এজন্য মনে হয় বুদ্ধিমান। আপনার দ্বিতীয় স্বামী? অনেক ভালোবাসতো, কিন্তু আমার এটা মনে হতো। আর প্রথম স্বামী? প্রথম স্বামী একেবারে স্বামী টাইপের ছিল, ওনার সাথে আমি সংসার করিনি, মানে আমার শেষ পর্যন্ত আমি সংসার করতে পারিনি। আফসোস করেন? মানে আফসোস বলবো না, কিন্তু মানে মনে হয় যে আমি সংসারটা করা উচিত ছিল। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই ডিভোর্স হওয়ার পর ডিভোর্সটাকে স্টিল একটা গালি হিসেবে ব্যবহার করে। এখন পর্যন্ত একটা ডিভোর্সি মেয়েকে সমাজ মনে করে যেটা একটা গালি। মানে ডিভোর্স হয়েছে, সে দিয়েছে বা স্বামী দিয়েছে, মেয়েটা খারাপ। তো আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিলেন, কিন্তু সে খুবই ভালো ছিল। আমি বরং সংসার করতাম না, খুব ক্যারিয়ার সচেতন ছিলাম। মানে অপারেশন করব, মানে অনেক বড় ডাক্তার হতে হবে, অনেক বড় কার্ডিয়াক সার্জন হতে হবে, সবকিছুর উপরে ওইটাই, এটা ছিল। এখন কি সেটা নিয়ে আফসোস হয় নাকি হয় না? আফসোস বলবো না, তবে
কিছুর সময় কিছুটা খারাপ লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ লম্বা সময় আমরা কথা বললাম, অনেকদিন পরে পেয়েছি তাই আর ছাড়তে ইচ্ছে করছিল না। আপনাকে ধন্যবাদ আজকের প্রোগ্রামে আসার জন্য। আমি বলবো যে আপনার সাথে যে এই যে কথা বললাম, মানে মানে আমার খুবই ভালো লেগেছে, কারণ একজন বুদ্ধিমতী মানুষের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আর যে আমি আসলেই মুগ্ধ। আমিও খুবই মুগ্ধ। আমি আসলে যেমন ক্যারেক্টারাইজেশন আমি জেনে এসেছি বা স্টাডি করে এসেছি, আপনি কিন্তু পুরোটাই ডিফারেন্ট। সামনাসামনি আপনি একেবারে ডিফারেন্ট এবং খুবই গুণী একজন নারী আমি বলতে পারি। সো ভালো থাকবেন। আপনি সব দর্শকদেরকে বলবো যে যারা আমাকে পছন্দ করেন তারা আমাকে সাহস দিবেন, আর যারা অপছন্দ করেন তারা বেশি বেশি সমালোচনা করে বলবেন কোন কোন জিনিস আমি চেঞ্জ করতে পারি, কারণ আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন কেউ যদি বলে যে আমাকে এরকম ড্রেসে দেখতে চায় না, এরকম দেখতে চায়, আমি সেটাই পরবো, অসুবিধা কি? চমৎকার চমৎকার। নিজেকে পরিবর্তন করার স্পৃহা যেহেতু আছে, আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। ধন্যবাদ দর্শক। এই ছিল মিরর রুমের আজকের পর্ব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের সাথেই থাকুন।